তখনই 5 মিনিটের মধ্যেই সন্দীপ ঘোষ ওনাকে ফোন করেছে। ফোন করে তখনই বলেছে 11টা 15-তে ফোন করেছে, তখনই বুঝতে পারিনি। আমার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে ফোন করেছি, সে ফোন করেছিল, তখন ও বলেছে মাত্র 40 সেকেন্ড ওর সঙ্গে কথা হয়েছে যে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে আমি পরে কল করছি। হ্যাঁ, যারা খাওয়া দাওয়া করেছিল আমার মেয়ের সঙ্গে, আমার মেয়ের টাকাতেই খেয়েছে, তারাই এসবের সঙ্গে যুক্ত। তাদেরকে ধরার কিছু ব্যবস্থা করা এখনো হয়নি। আমরা বারবার বলেছি তাদের জেরা করা হোক, তাদের কাস্টাডিয়াল ইন্টারোগেশন হোক। ওর মানে যে বয়ফ্রেন্ড প্রেমিককে তাকেও কি কিচ্ছু জানায়নি? মানে তার কিচ্ছু জানেনি, ও বুঝতেই পারেনি যে এরকম একটা ঘটনা হসপিটালের মধ্যে ঘটতে পারে। সত্যিই বুঝতে পারেনি ও। এখন কথা হয়? হ্যাঁ, পরশুদিন এসেছিল আমার শরীর খারাপ দেখতে। আমাদের তো দুজনের দেখভালই করে। বিনীত গোয়েল একটা কারো ফোন করছিলেন, সেই ফোনটা আমাদের হাতে দিয়ে বললেন সিএম আপনাদের সঙ্গে কথা বলবে। আমি তো বলবো বিনীত গোয়েলের সঙ্গে আর মমতা ব্যানার্জির সঙ্গে কি কথোপকথন হয়েছিল সেগুলো জানা হোক, সমস্ত তথ্য বেরিয়ে আসবে। হিসাবে আমি সত্যিই প্রণাম জানাই। আমি মোদিজিকেও প্রণাম জানাই যে মাত্র 1 সপ্তাহ উনি ক্ষমতায় এসেই যে আমার মেয়ের কেসটা রিওপেন হয়েছে, এবং আজকেও আমাদের কোর্টে হিয়ারিং রয়েছে, এবং কালকে সন্দীপ ঘোষকেও বলেছেন ভালো করে তদন্ত করা হোক। সত্যিই আমি খুশি। এবং আমি মাসিমাও রত্নগর্ভা, মাসিমা বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ছেলে কোন কাজটা আগে করলে আপনি খুশি হবেন। তখন মাসিমা বলেছেন যে আরজিকরের মেয়েটার বিচার যদি করে আমার ছেলে, তাহলে আমি খুশি হব। তাই আমি শুভেন্দুদার কাছে আর্জি জানিয়েছি, আমি মাসিমাকে প্রণাম করতে যেতে চাই। কোথায় তোমরা বাড়িতে না আসলে ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে ফেলে বলেছি দিদি আমাকে বাড়ি যেতে দিন, আমি সারাদিন মেয়েটার মুখটাও দেখিনি। তো তখন আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসতে গিয়ে দেখি আমার বাড়ি মনে হয় কোনো একটা মন্ত্রী লেভেলের কোনো মারা গেলে অত পুলিশ থাকে না, 400-500 পুলিশ বাড়িটা আমার ঘিরে রেখেছে। অ্যারেস্ট করাই উচিত। তারা ডাক্তার বলে তারা অ্যারেস্ট হবে না? একদিন সিবিআই আমাদের পুলিশ তারা বলেছে ওরা ডাক্তার, ওদের ধরা যাবে না। আরে আমার মেয়ে ভিকটিম যে ছিল সেও তো একজন ডাক্তার। তখন আমাদের লয়ার বলেছে আরে আপনারা কি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি হলে ধরতেন, ডাক্তার বলে ধরবেন না? ডাক্তার অন্যায় করলে অপরাধ হবে না? যেটা 2 মাস ধরে ও খুব টেনশনে ছিল। আমাকে সবসময় বলতো মা তুমি ঘুমাও, আমার পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। মনে হয় টাকা পয়সা ওর কাছে চাওয়া হয়েছিল 15 লক্ষ টাকা, ও সেটা আমাদের জানতে দেয়নি। আমরা জানলে টেনশন করব, হয়তো ওকে যেতে দেব না। তো সিটটা ছাড়তে গেলে 30 লাখ টাকা দিতে হয় সরকারকে। ও 2 বছর হয়ে গেছিলো, 10 লাখ টাকা দিলেই হয়ে যেত, কিন্তু জানতে পারিনি কিছুই। ও বলতো মা আমি ওখানে আছি, সেটা কাউকে জানাবে না, ওখানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়, পাস ফেলও টাকা পয়সা দিয়ে হয়, এগুলো আমাকে বলেছে। বেঁচে আছে না মারা গেছে সেটাই কিন্তু ডাক্তাররা ডিক্লেয়ার করেনি যে ডেড বডি। মানে আপনাদেরও জানানো হয় না, তখন আমাদেরও জানানো হয়নি। তার আগেই বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। এটা আমি বলছি না, এটা কোর্টে ওনারাই বলেছেন। সুমিত রায় তফাদার বলেছেন বিকেলে 4টে থেকে 8টা অবধি অভয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো উনি কি করে জানলেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? আর সেই প্রমাণটাও আমার কাছে রয়েছে। বিকেলে 5টার সময় ও সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডি থেকে যে পেশেন্ট ওর আন্ডারে ভর্তি হয়েছিল তাদের সব দেখে 5টার সময় ও এসে টিফিন খেতে খেতে আমাকে ফোন করেছে। এই মুহূর্তে রয়েছি পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথের বাড়িতে। দিদি, যে লড়াইটা চোখের জলে, যে লড়াইটা আপনি এতদিন ধরে লড়েছেন এবং এখনও চালিয়ে যাচ্ছেন, কোথাও গিয়ে বোধহয় একটা ধাপ এগিয়েছে, মানে 3 জন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে। আমি যে 2 বছর ধরে লড়াই করছি তার একটা ধাপ এগিয়েছে। সব সময় ওই দিনটা কোনো দিন আমি ভুলতে পারবো না। আমার সুস্থ মেয়েটা বাড়ি থেকে বেরোলো, রাত্রে 11টা 15তেও ফোন করেছিল, কি সুন্দর হাসি খুশি ফুটফুটে মেয়েটা আমার। পরের দিন যে ফোন কলটা এসেছিল, ওই ফোন কলটা আমাদের জীবনটাকেই উলটপালট করে দিয়েছে। কোনো সময় ভাবতেই পারিনি হসপিটাল একজন ডাক্তারের কাছে তার দ্বিতীয় বাড়ি, সেই সুরক্ষিত জায়গার মধ্যে থাকে
এই যে ধর্ষণ বলছে, মেইন ধর্ষণ না, আসলে খুনই করা হয়েছে তাকে, সেইটা ধামাচাপা দেওয়ার জন্য এত কিছু করা হয়েছে। কিন্তু আমি এখনো জানতে পারিনি সেই রাতে কি এমন ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো। আমার মেয়ে কোনো দিন রাজনীতির ওইসব দিকে কোনো যেত না, পড়াশোনা আর পেশেন্ট দেখাই, তার নিজে না খেয়েও পেশেন্ট দেখতে ভালোবাসতো। মানে কিছু কি জানিয়েছে, মানে হঠাৎ করে কেন ওর ওপর মানে না, এরকম 2 মাস নৃশংসতা ধরে কিছু ও কি খুব বুঝতে পেরেছিল? টেনশনে ছিল। আমাকে সবসময় বলতো, মা তুমি ঘুমাও, আমার পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। মনে হয় টাকা পয়সা ওর কাছে চাওয়া হয়েছিল, 15 লক্ষ টাকা। ও সেটা আমাদের জানতে দেয়নি, আমরা জানলে টেনশন করব, হয়তো ওকে যেতে দেব না। তো সিটটা ছাড়তে গেলে 30 লাখ টাকা দিতে হয় সরকারকে। ও 2 বছর হয়ে গেছিল, 10 লাখ টাকা দিলেই হয়ে যেত, কিন্তু জানতে পারিনি কিছুই। ও বলতো, মা আমি ওখানে আছি, সেটা কাউকে জানাবে না, ওখানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়, পাস ফেলও টাকা পয়সা দিয়ে হয়, এগুলো আমাকে বলেছে। কিন্তু সেটা যে ওর সাথেই হচ্ছে কি করে বুঝবো? আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনো দিকেই তাকাতো না। কেউ যদি ওকে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতো, তো আমাকে বাড়ি এসে বলতো, মা আমি তো ওরকম নই, তাই আমার ওরা কিছু বললে আমার গায়ে লাগবে না। পেশেন্ট পার্টিরা ওকে খুব ভালোবাসতো, যেহেতু সব কিছু সুন্দর করে গুছিয়ে বলতো বলে। সেটাও ওর হিংসা ছিল ওর ডিপার্টমেন্টের অন্যান্য পিজিটিদের। আর সন্দীপ ঘোষ যেটা করেছেন সেদিন, ওরা বলছে 9:30টায় দেখেছে ডেড বডি, 9:30টায় ওরা দেখেনি, তার অনেক আগেই দেখেছে। এবং সন্দীপ ঘোষ সব জানে। সন্দীপ ঘোষ যখন সুমিত রায় তফাদার, আমার মেয়ের ভিপি, ফোন করেছে যে আমার এখানে একটা পিজিটি সুইসাইড, ফোন ধরেনি, তখন উনি লিখেছে, মেসেজ লিখেছে যে এটা খুব একটা আর্জেন্ট কল, এক্ষুনি ধরো। তো ফোনটা তখনই 5 মিনিটের মধ্যেই সন্দীপ ঘোষ ওনাকে ফোন করেছে, ফোন করে তখনই বলেছে ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন আমার মেয়ে যে বেঁচে আছে না মারা গেছে সেটাই কিন্তু ডাক্তাররা ডিক্লেয়ার করেনি যে ডেড বডি। মানে আপনাদেরও জানানো হয় না, তখন আমাদেরও জানানো হয়নি, তার আগেই বলেছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। এটা আমি বলছি না, এটা কোর্টে ওনারাই বলেছেন। সুমিত রায় তফাদার বলেছেন বিকেলে 4টে থেকে 8টা অবধি অভয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো উনি কি করে জানলেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? আর সেই প্রমাণটাও আমার কাছে রয়েছে। বিকেলে 5টার সময় ও সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডি থেকে যে পেশেন্ট ওর আন্ডারে ভর্তি হয়েছিল তাদের সব দেখে 5টার সময় ও এসে টিফিন খেতে খেতে আমাকে ফোন করেছিল। আর তখন যে ও হসপিটালে ছিল তারও প্রমাণ, একটা ছেলেকেও বলছিল যে তুই আমার খাবার থেকে একটু খেয়ে নে না। আমি তখন বললাম, কাকে বলছিস তুই? ও বলল, আমার এই ফার্স্ট ইয়ার পিজিটি, ওরও খাওয়া হয়নি সারাদিন, তাই আমি বলছি আমার খাবার থেকে একটু খেয়ে নিতে। তার মানে সে হসপিটালেই ছিল। 8টার সময়ও আমাকে একবার ফোন করেছিল। তখন কিচ্ছু বুঝতে না, পারিনি? 11টা 15তে ফোন করেছে, তখনই বুঝতে পারিনি। আমার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে ফোন করেছি, সে ফোন করেছিল, তখন ও বলেছে মাত্র 40 সেকেন্ড ওর সঙ্গে কথা হয়েছে, যে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে আমি পরে কল করছি বলে কেটে দিয়েছি। এবং খাওয়া দাওয়াও তো করেছিল। হ্যাঁ, যারা খাওয়া দাওয়া করেছিল আমার মেয়ের সঙ্গে, আমার মেয়ের টাকাতেই খেয়েছে, তারাই এসবের সঙ্গে যুক্ত। তাদেরকে ধরার কিছু ব্যবস্থা করা এখনো হয়নি। আমরা বারবার বলেছি তাদের জেরা করা হোক, তাদের কাস্টাডিয়াল ইন্টারোগেশন হোক, কিন্তু সেটা হয়নি এখন। কারণ শেষ মুহূর্তে ওরাই ছিল। লাস্ট সিন থিওরি যেটা বলে, পুলিশ যদি রাস্তায় কোনো ডেড বডি দেখে তখন কি করে? তখন তো কেউ সাক্ষী থাকে না, তখন দেখে যে এলাকা সিসিটিভি ফুটেজ থাকুক, যাই থাকুক, লাস্ট কার সঙ্গে তাকে দেখা গেছে। তো লাস্ট যখন পিএম রিপোর্ট বলছে 12টা থেকে সকাল 6টার মধ্যে করা হয়েছে, তো 12টা থেকে 6টার মধ্যে কারা ওর সঙ্গে ছিল তাদের তো অ্যারেস্ট করাই উচিত। তারা ডাক্তার বলে তারা অ্যারেস্ট হবে না? একদিন সিবিআই আমাদের পুলিশ তারা বলেছে ওরা ডাক্তার, ওদের ধরা যাবে না। আরে আমার মেয়ে ভিকটিম যে ছিল সেও তো একজন ডাক্তার,
তখন আমাদের লয়ার বলেছে, আরে আপনারা কি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি হলে ধরতেন, ডাক্তার বলে ধরবেন না? ডাক্তার অন্যায় করলে অপরাধ হবে না যেটা? এগুলো চলছিল 2 বছর ধরেই আমরা এগুলো ফেস করছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী এখন আমাদের শুভেন্দুদা, সত্যিই আমি ওনারকে খুব ভালো মানুষ হিসাবে সবসময় আমার পাশে ছিলেন এবং বলতে আমার মেয়েকে বোন বলতেন। তো আমরা বলতাম যে বোনের বিচারের জন্য আপনার যা করা উচিত সেটাই করবেন। কিন্তু যিনি একজন ক্ষমতায় ছিলেন তিনি সুপ্রিম কোর্টের রায়টাও মানতেন না, এমন একজন মহিলা আমাদের ক্ষমতায় ছিলেন, তাই এতদিন কিছু পারেননি করতে। মুখ্যমন্ত্রী হিসাবে আমি সত্যিই প্রণাম জানাই, আমি মোদিজিকেও প্রণাম জানাই যে মাত্র 1 সপ্তাহ উনি ক্ষমতায় এসেই যে আমার মেয়ের কেসটা রিওপেন হয়েছে এবং আজকেও আমাদের কোর্টে হিয়ারিং রয়েছে এবং কালকে সন্দীপ ঘোষকেও বলেছেন ভালো করে তদন্ত করা হোক। সত্যিই আমি খুশি। এবং আমি মাসিমাও রত্নগর্ভা, মাসিমা বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ছেলে কোন কাজটা আগে করলে আপনি খুশি হবেন। তখন মাসিমা বলেছেন যে আরজি করের মেয়েটার বিচার যদি করে আমার ছেলে তাহলে আমি খুশি হব। তাই আমি শুভেন্দুদার কাছে আর্জি জানিয়েছি, আমি মাসিমাকে প্রণাম করতে যেতে চাই। সেটাও শুভেন্দুদা আমাকে বলেছেন আমি নিয়ে যাব তো আপনাকে। বিনীত গোয়েল সেমিনার রুমের মধ্যে ছিলেন। আমরা যখন হসপিটালে পৌঁছেছি তখন বিনীত গোয়েল, মুরলীধর শর্মা আর সোপিয়া মল্লিক 3জন ছিলেন। তাদের উপস্থিতিতেই ওই সেমিনার হলটা কোনো কর্ডন করা ছিল না, ঠিক ঠিক করছিল মানুষ। আমি পুলিশের পায়ে ধরে কেঁদেও সেখানে যেতে পারিনি। আমি 3.5 ঘন্টা হসপিটালে বসেছিলাম, কেউ এসে একবার আমার সঙ্গে দেখাও করেনি ওই ডিপার্টমেন্টের। একমাত্র অরুণাভ দত্ত চৌধুরী ওর এইচওডি, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি বলছিলেন আপনার মেয়েকে আমি চিনি, ও খুব ভালো মেয়ে, খুব কেয়ারফুলি পেশেন্টদের দেখভাল করে এবং সত্যিই আমার 30 জন পিজিটি, তার মধ্যে ও খুব সবচেয়ে ভালো। আমি বললাম আমি আপনার কাছে আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি, আমার মেয়ের কি হয়েছে কালকে সেটা বলুন। উনি আর কোনো কথা আমার সাথে বলেননি, চুপ করেই ছিলেন। তারপরে যখন আমি শুনলাম যে আমার মেয়েকে করা হয়েছে, প্রথমে তো বলে চালানোর চেষ্টা করেছিল, আমি বলেছি না, আমার মেয়ে করতে পারে না, কারণ তার সমস্ত স্বপ্ন সফল হয়েছে। যার সমস্ত স্বপ্ন সফল হয়ে যাবে, কদিন পরে তার বিয়ে হবে, কত প্রিপারেশন, কত স্বপ্ন, তার 2 চোখ দিয়ে শুধু রক্ত, কখনো করতে পারে না। এবং আমরা সেমিনার রুমে যেটা গিয়ে দেখেছি, এবং মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল একটা কারো ফোন করছিলেন, সেই ফোনটা আমাদের হাতে দিয়ে বললেন সিএম আপনাদের সঙ্গে কথা বলবে। আমি তো বলবো বিনীত গোয়েলের সঙ্গে আর মমতা ব্যানার্জির সঙ্গে কি কথোপকথন হয়েছিল সেগুলো জানা হোক, সমস্ত তথ্য বেরিয়ে আসবে। তো সেই ফোনটাই আমাদের হাতে ধরালেন। যতক্ষণ না সিএম অনুমতি দিলেন ততক্ষণ আমার এই মৃত রক্তাক্ত মেয়ের মুখটাও দেখতে যেতে পারিনি আমি। তারপরে গিয়ে সেখানে দেখলাম, পুরো আমার মনে হলো টিভিতে যেমন সাজিয়ে গুছিয়ে রাখা হয় ডেড বডি, ওরকমই রাখা হয়েছে। বিছনার চাদরটাও টান টান করে পাতা, গায়ে তার একটা সবুজ রঙের চাদর। তার আগে আমার একজন বাড়ির লোক, আমার ছোটদা ঢুকেছিল, তখন দেখেছিল আকাশি কালার চাদর। আর যারা রাত্রে ডিউটিতে ছিল তারা বলছে লাল কম্বল। লাল কম্বল কেন গায়ে দেবে? লাল কম্বল ওটিতে থাকে পেশেন্টদের জন্য, ডাক্তাররা কোনো সময় লাল কম্বল ইউজ করে না। আর তখন আগস্ট মাস, একটা লাল কম্বল গায়ে দিয়ে কেন আমার মেয়ে ঘুমাবে? অন্য দিন ডিউটির সময় রাত্রে আমার সঙ্গে ফোন করে কথা বলতো 2টো, 2:30, 3টে, কোনো দিন 4টের সময়ও ফোন করে বলতো মা পেশেন্টের খুব চাপ ছিল, এখন একটু আমি রেস্ট নিতে যাচ্ছি, আমাকে 7টার সময় ডেকো। সেই দিন কোনো কথা বলেনি, সেদিন নাকি ওকে খেয়েই ঘুমিয়ে পড়েছে। কোনো দিন 2 বছর ধরে এটা হলো না। বাড়িতে এসে পরের দিন বলতো মা পায়ে খুব ব্যথা হয়ে গেছে, সারা রাত দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেদিন কোনো কাজ ছিল না, তো ওকে ডিউটিটা দেওয়া হলো কেন? শুধু খাবে আর ঘুমাবে, তাহলে ডিউটিতেও তো বাড়িতে চলে আসতে পারতো। সমস্তটা পরিকল্পনা মাফিক হয়েছে এবং ওদের সমস্ত পরিকল্পনা সফল করেছে আমাদের ভয় দেখিয়ে। বাড়িতে গিজ করছিল ভিড়, গ্রিন করিডর করে আমার মেয়েকে নিয়ে আসা হয়েছিল বাড়ির সামনে
আর আমরা ছিলাম টালা থানায় সেকেন্ড পোস্টমর্টমের জন্য। আমাদের পুলিশ ওখানে নামতেও দেয়নি গাড়ি থেকে, পুলিশ গাড়িতে লক করে আমাদের ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর প্রায় 2 ঘন্টা আমরা ওখানে বসে কিচ্ছু করতে পারিনি, আমাদের কোনো কথা পুলিশ শোনেনি। তারপরে যখন পাশের বাড়ির মেয়েটা আমাকে ফোন করলো, বৌদি তোমরা কোথায়, তোমরা বাড়িতে না আসলে ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে ফেলে বলেছি, দিদি আমাকে বাড়ি যেতে দিন, আমি সারাদিন মেয়েটার মুখটাও দেখিনি। তো তখন আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসতে গিয়ে দেখি আমার বাড়ি মনে হয় কোনো একটা মন্ত্রী লেভেলের কোনো মারা গেলে অত পুলিশ থাকে না, 400-500 পুলিশ বাড়িটা আমার ঘিরে রেখেছে। তো রাস্তাটা বন্ধই করা ছিল। আমরা কোনো পুলিশ বলছিল মা বাবার গাড়ি ছেড়ে দে, তাই আমাদের গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছিল। ওকে বেওয়ারিশ লাশের মতো বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল। তারপরে আমি শুধু বলেছিলাম ওকে উপরে নিয়ে আসো। উপরে নিয়ে আসলে তখন আমি ওর বাবাকে হাত ধরে বলছি চলো মেয়ের কাছে গিয়ে বসবো। ঠিক সেই মুহূর্তেই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে এবং এই সঞ্জীব মুখার্জি ডিসি নর্থকে ডেকে নিয়ে আসলেন, এক বান্ডিল টাকা অফার করলেন ওর বাবাকে। ওর বাবা তখন বলেছিল যে এই আইপিএস লোগোটা লাগাতে আপনার যতটা না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট, অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছে, আমার মেয়েটাকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে যারা আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে ধমকে চমকে আমার মেয়েকে নিয়ে শ্মশানে চলে গেল। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি, এমনকি শ্মশানে যে সাইনটাও আমাদের করতে হয়নি, ওরাই করেছে। আচ্ছা, আমি একটু কথা জিজ্ঞেস করবো যে অভয়া ওর মানে যে বয়ফ্রেন্ড প্রেমিককে তাকেও কি কিচ্ছু জানায়নি? মানে তার কিচ্ছু জানেনি, ও বুঝতেই পারেনি যে এরকম একটা ঘটনা হসপিটালের মধ্যে ঘটতে পারে, সত্যি বুঝতে পারেনি ও। এখন কথা হয়? হ্যাঁ, পরশুদিন এসেছিল আমার শরীর খারাপ দেখতে, আমাদের তো দুজনের ভালোই করে। আজকে দিদি তুমি বিধায়ক, এমনি সাধারণ মানুষ তোমার উপর অনেক অনেক কিছু আশা নিয়ে আসছে দেখছি। তুমি যে লড়াইটা করছো, সারা বাংলা, সারা রাজ্য, সারা দেশ অপেক্ষা করে আছে। এবার বোধহয় বিচারটা হতেই হবে। হতেই হবে, হতেই হবে। বিচার তো অবশ্যই হবে, অপরাধীরা সবাই সাজা পাবে। কোর্টে আগের দিন রাজাশেখর মান্থার এজলাসে আমাদের মামলাটা ছিল, উনি ছেড়ে দিয়েছিলেন, চিফ জাস্টিসের কাছে গেছিল। চিফ জাস্টিস আবার তীর্থঙ্কর ঘোষ আর শম্পা ঘোষ নাকি, আমি টাইটেলটা বলতে পারবো না, তো আজকে আমাদের মামলা ফিক্সড 1টার সময় হবে। সন্দীপ ঘোষ না, বাকি যারা 3জন অফিসার। শুধু আমার মেয়ের বিচার নয়, যত বিচার দুর্নীতির ফাইল সব খোলা হবে, এটা শুভেন্দুদা কথা দিয়েছেন এবং সবাই বিচার পাবে। আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা, তিনি বলেছিলেন যে আরজি করটা কি সোনাগাছি, যে একজন সিভিক ভলেন্টিয়ার গিয়ে একটা মেয়েকে চলে আসবে, শুধু নাকি সেই একাই এত কিছু করছে, তাকেই শুধু তাকেই শুধু এই কথাটা বলেছিলেন বলে বটতলা থানায় দাদাকে যে অত্যাচার করা হয়েছিল, দাদা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সত্যিই তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্দ্রানিধি একা, আমার সঙ্গে কথা হয়। আচ্ছা, তুমি যে যে 4জন সঙ্গে যা খাওয়া দাওয়া লাস্ট করলো, এই 2 বছর তোমরা গিয়েও যোগাযোগ করে কিছু? না, আমরা যোগাযোগ করলে কি ওরা থ্রেট বলতো, আমাদের থ্রেট করা হচ্ছে, এই করা হচ্ছে, এরকম করতো ওরা, সেই জন্য আমরা যোগাযোগ করিনি। তারা সবাই এখানেই আছে? হ্যাঁ, গোলা হসপিটালে ছিল কদিন। অর্ক সেন, গোলাম আজম আর সৌমিত্র রয় আর হচ্ছে শুভদীপ সিংহ মহাপাত্র, 4জন ছিল সেদিন। তারা এখানে গোলা হসপিটালেও ডিউটি, ডিআরপি হয় ওদের। আমার মেয়ে ডিআরপিটা দেরি করে নিয়েছিল, বাড়িতে দুর্গাপুজো করতো বলে, নাহলে তখন ওর ডিআরপিতেই থাকতো, হয়তো এই অঘটনটা ঘটতো না। কিন্তু ওকে সেদিন বোঝানো হয়েছিল যে তুই আজকের নাইট ডিউটিটা করে দে, তাহলে তোর আর এই মাসে নাইট ডিউটি করতে হবে না। সেটা যে ওর লাস্ট ডিউটি হবে সেটা ও যেমন ভাবতে পারেনি, আমিও ভাবতে পারিনি। সদ্য প্রস্ফুটিত একটা গোলাপ
সেটাকে দলিত মথিত করা হয়েছে। শুধু আমার মেয়েকে আমি হারিয়েছি সেটা নয়, একটা ভালো ডাক্তারকে হারিয়েছে গোটা পশ্চিমবাংলা।